বর্তমান ভারতের অর্থনৈতিক পরিকল্পনা করে থাকে নীতি আয়োগ, কিন্তু এর জন্ম হয়েছিল 2015 খ্রিস্টাব্দে। 2015 সালের আগে প্ল্যানিং কমিশন ভারতে অর্থনৈতিক পরিকল্পনা করত। তারা 5 ইয়ার্স প্ল্যানিংয়ের মাধ্যমে ভারতের অর্থনৈতিক বিকাশের চেষ্টা করত। প্ল্যানিং কমিশনের কাজ মূলত শুরু হয়েছিল ভারত স্বাধীন হওয়ার পর, কিন্তু ভারত স্বাধীন হওয়ার পর হঠাৎ করেই প্ল্যানিং কমিশন গঠিত হয়েছিল, ব্যাপারটা এমন নয়। স্বাধীনতা লাভের আগেও ভারতে একটি প্ল্যান্ড ইকোনমি বিকশিত করার জন্য অনেকে অনেক চেষ্টা করেছিলেন, যার ফলশ্রুতি হিসাবে আমরা স্বাধীনতার পর পেয়েছিলাম প্ল্যানিং কমিশনকে। আজকের এই ভিডিওতে আমরা জানব ইন্ডিয়ার ইকোনমিক প্ল্যানিংয়ের হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড সম্পর্কে, যে কীভাবে কোন কোন স্টেপ মারফত ভারতে স্বাধীনতার পর আমরা প্ল্যানিং কমিশনকে পেয়েছিলাম। ভারতে অর্থনৈতিক পরিকল্পনা জানার আগে আমরা একটু পরিকল্পনাটা কেমনভাবে আসলো, একটি জাতীয় পরিকল্পনার কনসেপ্ট কেমনভাবে আসলো সেটা নিয়ে একটু আলোচনা করি। সারা বিশ্বে ন্যাশনাল প্ল্যানিংয়ের কনসেপ্ট প্রথম আনে সোভিয়েত ইউনিয়ন থেকে। 1917 খ্রিস্টাব্দে রাশিয়াতে ঘটেছিল রুশ বিপ্লব, যার ফলে সমাজতান্ত্রিক আদর্শে আদর্শিত বলশেবিক দল ক্ষমতায় আসে এবং তারা সমাজতান্ত্রিক আদর্শের উপরে ভিত্তি করে 1927 খ্রিস্টাব্দে বিশ্বে প্রথম একটি ন্যাশনাল প্ল্যানিংকে ইন্ট্রোডিউস করে। কিন্তু ন্যাশনাল প্ল্যানিংয়ের প্রয়োজনীয়তা হয়েছিল কেন? কারণ যে কোনো রাষ্ট্রে যে রিসোর্স আছে সেটা খুবই লিমিটেড, এবং সেই লিমিটেড রিসোর্সই সমগ্র জনগণের ভেতরে ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড নেই। যারা গরিব তাদের কাছে রিসোর্স খুবই কম, এবং যারা ধনী তারা প্রয়োজনের অতিরিক্ত রিসোর্সকে ভোগ করে। ফলে সোভিয়েত রাশিয়া তারা চেষ্টা করেছিল যে কিভাবে এই লিমিটেড রিসোর্সকে গভর্নমেন্ট তার জনগণের ভিতরে প্রপার এবং ইকুয়াল ডিস্ট্রিবিউশন ঘটাতে পারে, এবং এর মাধ্যমে কিভাবে সমগ্র রাষ্ট্র তার সামগ্রিক উন্নয়ন ঘটাতে পারে। 1930 সাল নাগাদ ব্রিটিশ শাসনাধীন ভারতে মূলত দুই ধরনের শ্রেণী বাস করত। এক ধরনের শ্রেণী তারা ছিল চাষাবাদের উপরে নির্ভরশীল। আর এক ধরনের শ্রেণী, যদিও তাদের সংখ্যা ছিল খুবই কম, তারা মূলত ছিলেন ইন্ডাস্ট্রিয়ালিস্ট। তৎকালীন ভারতের যারা অর্থনীতিবিদ তাদের কাছে মূল চিন্তার কারণ হলো এই যে ভারত আগামী দিনে কোন ধরনের অর্থনীতির দিকে যাবে, একটি চাষাবাদ নির্ভর অর্থনীতির দিকে যাবে, নাকি ইউরোপের মতো একটি শিল্প নির্ভর অর্থনীতির দিকে যাবে। এই মতো অবস্থায় 1934 খ্রিস্টাব্দে বিশ্বেশ্বরাইয়া একটি বই প্রকাশিত করেন, যার নাম ছিল দ্য প্ল্যান্ড ইকোনমি অফ ইন্ডিয়া। এই বইতে তিনি দ্রুত ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের পক্ষে সওয়াল করেন, এবং তিনি বলেন যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের মাধ্যমেই ভারতের ন্যাশনাল ইনকামকে দ্বিগুণ করা সম্ভব। তিনি আরও বলেন যে ভারতের যে লেবার ক্লাস আছে, যে শ্রমিক শ্রেণী আছে, যারা মূলত এগ্রিকালচারাল কাজের সাথে যুক্ত, তাদেরকে দ্রুত ইন্ডাস্ট্রিয়াল লেবারে পরিণত করা প্রয়োজন। কিন্তু তার এই প্রস্তাবকে তৎকালীন ব্রিটিশ সরকার নাকচ করে দিয়েছিল। এরপর 1935 খ্রিস্টাব্দে তৎকালীন ভারতের ইন্ডাস্ট্রিয়ালিস্টের একটি সংগঠন ফিকি, তারা একটি ইকোনমিক প্ল্যানিং প্রকাশিত করে, এবং স্বভাবতই সেই প্ল্যানিংয়ে জোর দেওয়া হয়েছিল ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের উপর। কিন্তু তৎকালীন ভারতের যারা স্বাধীনতার সংগ্রামী ছিলেন, বিশেষত যারা ন্যাশনালিস্ট ছিলেন, তারা ছিলেন মূলত ভারতের যারা কৃষি ও
উপর ভিত্তি করে জীবনযাপন করেন, অর্থাৎ যারা চাষি বা যারা জমিদার তাদের পক্ষে। ফলে তারা এই দাবিকে বা এই পরিকল্পনাকে রিজেক্ট করেছিল। এরপর 1938 খ্রিস্টাব্দে নেতাজি সুভাষচন্দ্র বোসের নেতৃত্বে গঠিত হয়েছিল ন্যাশনাল প্ল্যানিং কমিটি, যার চেয়ারম্যান হয়েছিলেন জওহরলাল নেহেরু। এই কমিটিতে মোট 15 জন সদস্য ছিলেন, যাদের ভেতরে বেশিরভাগই ছিলেন হয় ইন্ডাস্ট্রিয়ালিস্ট না হলে সোশিয়ালিস্ট। কিন্তু 1939 খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগমনের ফলে এবং ভারত ছাড়ো আন্দোলনের ফলে এই কমিটি দ্বারা কোনো রকম প্ল্যানিং ফাইনালাইজ করা সম্ভব হয়নি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে 1944 খ্রিস্টাব্দে বোম্বের 8 জন ইন্ডাস্ট্রিয়ালিস্ট একটি অর্থনৈতিক পরিকল্পনার প্রস্তাব নিয়ে আসেন, যেটিকে আমরা বোম্বে প্ল্যান নামে জানি। কিন্তু বোম্বে প্ল্যানের আসল নাম ছিল এ প্ল্যান অফ ইকোনমিক ডেভেলপমেন্ট ফর ইন্ডিয়া। এই 8 জন ইন্ডাস্ট্রিয়ালিস্টের ভিতরে অন্যতম ছিলেন পুরুষোত্তম দাস ঠাকুর, JR-D টাটা, GD বিড়লা ইত্যাদি। বোম্বে প্ল্যান মূলত 15 ইয়ার্স প্ল্যানিংয়ের পক্ষে সওয়াল করেন এবং এটি মূলত ছিল একটি এগ্রিমেন্ট ন্যাশনালিস্টদের ভেতরে, যারা মূলত অ্যাগ্রারিয়ান সিস্টেমের সমর্থক ছিলেন, এবং ক্যাপিটালিস্টের ভেতরে, যারা মূলত ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের পক্ষে ছিলেন। এই এগ্রিমেন্টের ভেতরে অন্যতম ছিল অ্যাগ্রারিয়ান রিস্ট্রাকচারিং, র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, ডেভেলপমেন্ট অফ এসেনশিয়াল কনজিউমার গুডস ইন্ডাস্ট্রিজ। কিন্তু শেষ পর্যন্ত এই পরিকল্পনাটা ইমপ্লিমেন্টেশন হয়নি। পর 1944 খ্রিস্টাব্দে তৎকালীন ভারত সরকার, ব্রিটিশ সরকার, তারা একটি নতুন দপ্তর খোলেন, যার নাম ছিল হচ্ছে দ্য প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট। কিন্তু সেই সময়কার যারা শ্রমিক শ্রেণী, শ্রমিক ইউনিয়ন, তাদের আপত্তিতে এই দপ্তরটি বন্ধ হয়ে যায়। এরপর 1944 খ্রিস্টাব্দে শ্রীমান নারায়ণ বিখ্যাত গান্ধীয়ান প্ল্যান ইন্ট্রোডিউস করেন, যেটি মূলত গান্ধীজির ইকোনমিক ফিলোসফির ওপরেই বেস করেছিল। এখানে তিনি ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের বিপক্ষে গিয়ে এগ্রিকালচারাল ডেভেলপমেন্টের পক্ষেই সওয়াল করেন এবং বৃহৎ ইন্ডাস্ট্রিয়াল পরিকল্পনা বা বড় ইন্ডাস্ট্রির স্থানে তিনি কটেজ এবং ভিলেজ লেভেল ইন্ডাস্ট্রির ডেভেলপমেন্টের প্রস্তাব দেন। কিন্তু গান্ধীয়ান প্ল্যানও সেই সময় ইমপ্লিমেন্টেড করা সম্ভব হয়নি। এর পরপরই 1945 খ্রিস্টাব্দে তৎকালীন কমিউনিস্ট নেতা MN রয়, যিনি মূলত সোশ্যালিস্ট এবং মার্কসিস্ট চিন্তাধারায় বিশ্বাসী ছিলেন, তিনি সোশ্যালিস্টিক প্যাটার্নের উপরে নির্ভর করে একটি অর্থনৈতিক পরিকল্পনার প্রস্তাব দিয়েছিলেন, যার নাম ছিল পিপলস প্ল্যান। এই অর্থনৈতিক পরিকল্পনায় তিনি ইন্ডাস্ট্রিগুলোর উপরে ডাইরেক্টলি স্টেট বা রাষ্ট্রের নিয়ন্ত্রণ স্থাপনের কথা বলেছিলেন। কিন্তু এটি ইন্ডাস্ট্রিয়ালিস্টদের স্বার্থের বিপক্ষে ছিল, যে কারণে তাদের বিরোধিতার ফলে এই প্ল্যানটাও ইমপ্লিমেন্টেশন করা সম্ভব হয়নি। স্বাধীনতার পর 1950 খ্রিস্টাব্দে জয়প্রকাশ নারায়ণ একটি অর্থনৈতিক পরিকল্পনা প্রকাশিত করেন, যেটি অনেকটা গান্ধীয়ান প্ল্যানের মতোই ছিল, যার নাম ছিল সর্বোদয় পরিকল্পনা। এই পরিকল্পনার কিছু প্রস্তাব আংশিকভাবে অ্যাকসেপ্ট করা হয়েছিল। ফাইনালি 1950 খ্রিস্টাব্দের 15 মার্চ এস্টাবলিশ করা হয় প্ল্যানিং কমিশনকে এবং এটি ফাংশন করা স্টার্ট করে 1951 খ্রিস্টাব্দ থেকে। তৎকালীন ভারতবর্ষের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ছিলেন প্ল্যানিং কমিশনের প্রথম চেয়ারম্যান। আমরা নেক্সট ভিডিওতে দেখব
এই প্ল্যানিং কমিশনের গঠন এবং তার কার্যাবলী সম্পর্কে। আজকের জন্য ভিডিওটা এই অবধি থাকলো।